সাথী সভাপতি, কমরেড ও বন্ধুরা, আমি প্রথমেই আমাদের দুই প্রয়াত নেতা সীতারাম ঈশ্বরী ও বুদ্ধদাস শিশুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আগস্ট সেপ্টেম্বর মাসে 5 সপ্তাহের মধ্যে আমাদের দুই নেতা মরদেহ বহন করতে হয়েছে আমাদের কাছে। আপনারা সবাই কিন্তু জানেন, নানান দিক থেকে তাকে স্মরণ করা হচ্ছে, লেখালেখি হচ্ছে তাদের সম্পর্কে। অনেকে যারা আমাদের পার্টির চৌহদ্দির মধ্যে নয়, সে অংশের মানুষও বুদ্ধদা সম্পর্কে, সীতারাম সম্পর্কে নানান কথা বলছেন, লিখছেন, ভাবছেন। আমরা সিপিআইএম, আমরা মার্ক্সবাদীরা যখন কারো মৃত্যুতে শোক প্রকাশ করি, স্মরণ করি, এটা চোখের জল ফেলার জন্য নয়। আবার দেখবেন কমিউনিস্ট পার্টিতে কোন নেতা কর্মী তাদের জীবদ্দশায় তাদেরকে নিয়ে বেশি হইচই করা হয় না, তাদেরকে নিয়ে হুড়োহুড়ি, কামড়াকামড়ি, ফুল মালা বিশাল বিশাল করে এগুলো করা হয় না। যখন তারা প্রয়াত হয় তখন যত ফুল, যত শ্রদ্ধা তাদের জন্য রক্ষিত থাকে, সেগুলো অর্পিত হয়। সাধারণভাবে যেটা আমরা দেখে আসি রাজনৈতিক মহলে, অন্যান্য ক্ষেত্রে তার উল্টো। বরঞ্চ অনাথবাদী ক্ষেত্রে দেখা যায়, একবার যদি মরে গেল তাকে ভুলে যেতে, তার সম্পর্কে নানান কথা বলতে আটকায় না। কেন? যখন রাজনীতিতে লেনদেনের সম্পর্ক হয়, তাহলে একজন নেতা টিকিট দেবে, পদ দেবে, তার নেক নজরে থাকলে ভালো কিছু হবে, তখন তার জন্য হুড়ি লেগে যায়, তাকে ইউটিলাইজ করে, ব্যক্তি পূজা করতে আরম্ভ করে, প্রায় দেবতার আসনে বসে যায়, কেউ তো ভগবান দেব দেব বানিয়ে দেয়। আবার যাদেরকে নিয়ে হইচই করে, একবার তারা যখন অন্তরালে চলে যায়, তখন আর ঘূর্ণা করে তার নাম নেয়। এমনকি আসলে আমি ছিলাম এটা ভুলে যায়, কারণ এটা একটা ব্যক্তি সম্পর্ক না। এই যে সীতারামকে, বুদ্ধদাকে আমরা মনে করছি, শ্রদ্ধা জানাচ্ছি, এসছেন সব জেলায় হচ্ছে, বিভিন্ন জেলায় আমাদের হচ্ছে। আজকে যখন আমি এখানে আছি, কোথাও বিমানদা, কোথাও সূর্যদা, তারা এরকম জেলায় জেলায় সব চলে যাচ্ছে। কারণ আমরা প্রয়াত নেতা যে আদর্শ, যে স্বপ্ন, যে কর্মকাণ্ড, তার যে জীবনশৈলী, জীবন চর্চা, জীবনচর্যা, জীবন দর্শন, তার কাছ থেকে আমরা শিক্ষা নিতে চাই, সেটাকে আমরা স্মরণ করি। এটা কোনো ব্যক্তি গ্লোরিফাই করার জন্য নয়। আমাদের আন্দোলন, সংগ্রাম, সংগঠনে চলার পথে আমরা পাথেয় সংগ্রহ করি। আজকের দিনে রাজনীতিতে গোটা বিশ্বব্যাপী একজন ছাত্রাবস্থায়, তারুণ্যে যে পথ গ্রহণ করলেন, যে স্বপ্ন দেখলেন, যে আদর্শ গ্রহণ করলেন, যে মতাদর্শকে বিশ্বাস করলেন, যে সিদ্ধান্ত নিলেন, তার জীবনের শেষ দিন পর্যন্ত সেটাকে টিকে থাকা, সে বিশ্বাসটা অটুট রাখা, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রামে ময়দানে থাকা, এইসবই দল বদলের হিরিকের যুগে সব ভাবা যায় না। তাহলে কেন বুদ্ধদা, কেন কমরেড সীতারাম? কি সম্পর্ক? যেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ঠিক করা হচ্ছে জাত পাত, ধর্ম, বর্ণ, প্রদেশ, ভাষা,
তার ভিত্তিতে। আপনারা যেখানে এসছেন, আমরা যেখানে বসেছি, সম্পর্কটা হচ্ছে তার আদর্শের জায়গা থেকে, তার সিদ্ধান্তের জায়গা থেকে, তার বিশ্বাসের জায়গা থেকে। আবার উল্টোটা, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক কি হবে, ঘৃণা বাতাবরণ তৈরি করার জন্য সে কে কি খায়, কি পরে, কোন ভাষায় কথা বলে, এই নিয়ে একটা ঘৃণার রাজনীতি চলে, হিংসা দেশ বাড়ানোর জন্য। আমাদের কাছে সবসময় এটা মনে রাখতে হবে, বুদ্ধতার কথা বললেই আমার একটা কথা মনে পড়ে, আমি আরেকটা জায়গায় কথা বলেছিও। যখন প্রথম এই দূরদর্শনে বিজ্ঞাপন শুরু হলো, নানা রকমের চটকদারি, আমাদের তখন যুব আন্দোলনের কর্মী আকর্ষণীয় 8 মিনিটের মধ্যে কত কথা বলে দিচ্ছে ছবি দেখিয়ে। বুদ্ধদা বলতেন একটা বিজ্ঞাপনকে ঘিরে, এই যে বিজ্ঞাপনে বলা হতো আপনার বাড়ি আপনার পরিচয়। বুদ্ধদার তীব্র আপত্তি ছিল বক্তৃতার মধ্যে, আমাদের সঙ্গে কথাবার্তার মধ্যে সবসময় বলতেন কেন এটা হবে। একটা বাড়ি যদি একটা দুর্দশাগ্রস্ত মানুষ একটা ভাঙা বাড়িতে থাকে, একটা কুটিরে থাকে, তার পরিচয় কি তার বাড়ি থেকে হবে? আর একজন যদি আন্টালিয়ায় থাকে, পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি জমি দখল করে, বেনামে করে, সিন্ডিকেট রাজ করে, বালি খাদান করে, চোরাই কারবার করে, কয়লা পাচার করে, আর সে যদি একটা বিশাল, তার পরিচয় তার থেকে হবে? এইটা হচ্ছে মতাদর্শের জায়গায় ভিত। তাহলে কিভাবে চিনব মানুষকে? তার আচারে, ব্যবহারে, শিক্ষায়, দীক্ষায়, ভিক্ষায়, কাজ কর্মে, তার আদর্শে সেটা পরিচয় হবে না। এই যে এখন দেখেন সোনার চেন লাগিয়ে, এখানে একটু সোনার বাক্যাস লাগিয়ে একটা গাড়ির একটা বিশাল কনভয় থাকবে, আগে পাশে কিছু বা বংশার থাকবে, সরকারি কিছু পাহারাদার নাও হয়, তাহলে লোকে চিনবে হ্যাঁ। আর এগুলো ফিউডাল ব্যাপার, এগুলো রাজা রাজওয়াড়াদের সময় এরকম হতো, হাতি চলবে, ঘোড়া চলবে, ছত্রধর চলবে, তার পিছনে দাঁড়িয়ে আরো কিছু লোকজন যাবে, লাও লস্কর নিয়ে টান ঝাম করে যাবে, লোকে মনে করবে হ্যাঁ একটা রাজা মশাই যাচ্ছেন, একটা রানী সাহেবা যাচ্ছেন। সে শিকার হয়ে গেল। তাই আজকে দাঁড়িয়ে একদিকে যখন পুঁজিবাদের জয়গান করা হচ্ছে, আমাদের এই সামন্ততান্ত্রিক ভাবনাকে আবার নতুন করে উদ্রেক করানো হচ্ছে। ইংরেজি বলে দেখি বাবারে বিশাল ব্যাপার, নানা রকমের সাজগোজ করতে হয়, তাহলে যেটা আসল বিষয় সেটা আড়ালে চলে যায়। আমি নিজে এই দুজনের সম্পর্কে বলতে পারি ব্যক্তিগতভাবে। শুধু নেতা ছিল না, তার নেতা ছিলেন, গুরু ছিলেন, আমার শিক্ষক ছিলেন, পথপ্রদর্শক ছিলেন, কঠিন সমালোচক ছিলেন, আবার পৃষ্ঠপোষক ছিলেন। হাতে কলমে কাজ শিখিয়েছেন, ভুল ভ্রান্তিগুলোকে ধরিয়ে দিয়েছেন। বুদ্ধদের ক্ষেত্রে তো একটা কোনো কবিতা কোট করতে গেছি, উদ্ধৃতি করতে গেছি, কোনো বক্তৃতায় কোন একটা শব্দ উচ্চারণ করেছি, পরে বলতেন শোনো তুমি ওটাকে এরকম কেন বললে, এটা এরকম হয়। এইভাবে একেবারে যেরকম আমরা শিশুদেরকে পাঠ দিই সেভাবে শিখিয়েছেন। আমার নিজেই জানে, ছাত্র আন্দোলন শেষ করে আমি যখন ট্রেড ইউনিয়ন মুভমেন্ট করবো, বুদ্ধদার উৎসাহে খুব একটা চিনতেন না, আমাকে ডেকে পাঠালেন। চেনা হয়ে গিয়েছিল, কারণ আমি তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র করি, সংগঠন করি, বুদ্ধদার যুব আন্দোলনের নেতা। জয় হওয়ার কথা নয়, কিন্তু কলকাতা শহরে যেহেতু যুব সম্মেলন হচ্ছে রাজ্যের, আর সেই রাজ্য সম্মেলনে সেমিনার হচ্ছে বিভিন্ন, তো সেমিনার সাব কমিটির জয়েন্ট কনভেনার আমাদের এরকম হয়, এসএফআই এর একজন, ডিএফআই এর একজন জয়েন্ট কনভেনার করে করা হয়েছিল। তখন অনেকগুলো সেমিনার করেছিলাম কলকাতা জুড়ে, অনেক বিশিষ্ট লোকজনকে নিয়ে এসে। তার মধ্যে একটা বুদ্ধদা গিয়েছিলেন, শুনেও ছিলেন, দেখেও ছিলেন। তারপরে খোঁজ খবর নিলেন, তারপর আমাকে ডেকে পাঠালেন। যেরকম বুদ্ধ রকম গিয়েছিল, আমাকে ডেকে বললেন তুই কি করো, তারপরে কি করবে। আমি যখন বললাম না তুমি যুব করবে, ডিএফআই করবে, কাল থেকে তুমি ডিএফআই করবে। আমার মনে হলো তার নির্দেশ। আবার সীতারামের ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, যখন ছাত্র আন্দোলনের শেষের দিকে পরিচয় হলো, তারপরে যুব আন্দোলনের মাধ্যমে যখন
যুব সংগঠক হিসেবে পরিচয় হলো। সৌরভ, তুমি বাংলায় কি করছো? দিল্লিতে আসতে হবে, অল ইন্ডিয়া করতে হবে। আর ওপর হয় না। তো এইভাবে একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। 4 দশক, 4.5 দশকের পরিচয়, 4 দশক ধরে একসঙ্গে কাজ করা। সীতারাম ইয়েচুরির সঙ্গে 3 দশক সহকর্মী হিসেবে, কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে একসঙ্গে কাজ করা। সংসদে লিডার, আমি ডেপুটি লিডার, অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমাদের পার্লামেন্টারি গ্রুপ থাকে, তো সংসদীয় বামপন্থীদের সংসদীয় নেতা তিনি, আমি ডেপুটি লিডার। এইভাবে 1 দশক কাজ করার অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছু শিখেছি। কিন্তু স্মরণসভা আবার আমাদের এরকম হয়, একটা সাধারণ স্বাভাবিক নিয়ম আছে, ব্যক্তিগত সব মুহূর্ত, ক্ষণ এসব ভিড় করে আসে, আর একটু নস্টালজিক হয়ে সেগুলো আমরা আলোচনা করি। কিন্তু স্মরণসভা সেটা বিষয় নয়। আমার সঙ্গে কি সম্পর্ক ছিল, আমি কিভাবে দেখেছি, সেটা বড় কথা নয়। সেগুলো কখনো ব্যক্তিগত আলাপ আলোচনায় হয়। আবার স্মরণসভায় আমরা কাউকে মূল্যায়নও করি না, সম্ভব নয়। এত সংক্ষিপ্ত পরিসরে একজনের ব্যক্তিত্ব, শিক্ষা, নেতৃত্বের দক্ষতা, কাজ কর্ম সবটা মূল্যায়ন করা যায় না। স্মরণসভা কোনো মূল্যায়নের উদ্দেশ্যে না। তাই বললাম কাঁদবার জন্য নয়, আমি বললাম মূল্যায়নের জন্য নয়। আমার ব্যক্তিগত আলাপ পরিচয় যা হয় সেগুলো নিয়ে, সেই অভিজ্ঞতাগুলো বলার জন্য নয়। তাই আমরা কেন মিলিত হলাম? আমরা মিলিত হলাম, যেটা আমি একটু বললাম, যে তার যে দর্শনে সে বিশ্বাস করেছিল, যে পন্থাকে সে বেছেছিল, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, এবং আজীবন সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য লড়েছিলেন। আর সেই লড়াইটা কমিউনিস্ট হিসেবে প্রথমে পার্ট নিতে হয় কালেকটিভিজম, একসঙ্গে। একা সম্ভব নয়। স্বপ্ন তো আমরা অনেকেই দেখি, কেউ কেউ জেগেও দেখে, ঘুমিয়ে তো দেখি। কিন্তু আমাদের কাছে স্বপ্নের বাস্তবায়নের জন্য এটা কোনো একক ব্যক্তিগত বিষয় নয়, সামগ্রিকতার মধ্যে। কমরেড সীতারাম সেদিন প্রকাশ কারাত কলকাতায় বলছিলেন, তার যা শিক্ষা দীক্ষা, যা পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সে যে কোনো পেশায় যেতে পারত। এবং আমি লিখে দিতে পারি, কমরেড সীতারাম ইয়েচুরির মতো লোক যে পেশায় যেত, সেই পেশায় সে শ্রেষ্ঠত্ব অর্জন করত। তাই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায়, জরুরি অবস্থায় সে মনে করলো না, মানুষের অধিকার, কথা বলার অধিকার, স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, সংবিধান যে অধিকার দিয়েছে সে অধিকারের প্রতিষ্ঠা, তাকে ফিরে পাওয়া, বিনা বিচারে ওকালত করেছিল, ছাত্র অবস্থায় জেলে গিয়েছিল। তাহলে কেন বিনা বিচারে আটক হবে? কেন মুষ্টিমেয় মানুষ নিজের শাসন শোষণ বজায় রাখার জন্য বেশিরভাগ মানুষের কাছ থেকে অধিকার হরণ করে নেবে? তাহলে সেই বেশিরভাগ মানুষকে কেন একসঙ্গে করে নিয়ে লড়াই হবে না? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অনেকেই অনেক হিরোইক রোল প্লে করে, কিন্তু তারপরে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে গিয়ে আবার কোন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা কোনো দেশি বিদেশি কোম্পানি বা অন্য কোনো পেশায় চলে যায়। তবে সীতারাম ইয়েচুরি ছাত্রাবস্থায় যা গ্রহণ করলেন, শেষ দিন পর্যন্ত তিনি সেটাকে বহন করলেন। তিনি যে অর্জন করলেন শিক্ষার্থী হিসেবে, তা তিনি ব্যক্তিগত স্বার্থের জন্য না, সমাজের জন্য। খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, সবচেয়ে প্রান্তিক মানুষ, সবচেয়ে দুর্বল মানুষ, দিনমজুর, ক্ষেত মজুর, মহিলা, প্রতিবন্ধী, একেবারে জঙ্গলের ধারে, বাঁধের ওপারে, বানবাসী হয় যে, খরায় যার ফসল পুড়ে যায়, শীতকালে যার গায়ে জামা কাপড় থাকে না। আমাদের দেশে এখনো দিল্লিতে খবর প্রত্যেক শীতে হয় যে মারা গিয়েছে শৈত্য প্রবাহে। শীতের জন্য মারা যায় না, কারণ শীতকে ফেস করতে হলে যে জামা কাপড় লাগে, যে বিছানা লাগে, যে খাবার লাগে, সেগুলো আমরা এখনো অর্জন করতে পারিনি। আর উল্টো দিকে ওই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, যারা ছাত্ররা আন্দোলন করছে, বিজেপি সরকার প্রথম থেকে কি বললো, টুকরে টুকরে জ্ঞান। কেন বলে? আজাদি বলে। আর অদ্ভুত দেখবেন ইতিহাসের সমাপতন, ওখানে যখন আজাদি নিয়ে বিজেপি বলছিল, গাল দিচ্ছিল আরএসএস,
এখন এখানে যখন আর্জিকর কাণ্ড নিয়ে যখন মহিলা রাস্তায় নেমেছেন, ছাত্ররা রাস্তায় নেমেছে, আর যখন আজাদি স্লোগান দিচ্ছে, তখন খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, প্যানেল ডিসকাশন, তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা কিরকম তাদের সব কান ঝালাপালা হয়ে যাচ্ছে, কেন আজাদি বলছে। আরে সীতারাম হোক, বুদ্ধের ভট্টাচার্য হোক, আপনারা হন, আমি হই, আমরা যখন এসএফআই করেছি প্রথমে জীবনে ছাত্রাবস্থায়, সেই পতাকায় তো লেখা আছে স্বাধীনতা, লেখা নেই? তাহলে হিন্দিতে বা উর্দুতে স্বাধীনতা হচ্ছে আজাদি। তাহলে এই যে স্বাধীনতার জন্য এত জেল, এত লাঠি, গুলি, ফাঁসি, ক্ষুদিরাম থেকে ভগৎ সিং, সেইখানে স্বাধীনতা শব্দ উচ্চারণ করা যাবে না, ওটা নাকি দেশ বিরোধী হয়ে যাচ্ছে। আসলে যারা দেশটাকে ভালোবাসেনি, যারা ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, যারা দেশের স্বাধীনতা চায়নি, তাদের কাছে এই শব্দটা খুব খারাপ। ওই যে সাভারকার বলে না, বীর সাভারকার, সীতারামই বলেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, আমিও লোকসভায় দাঁড়িয়ে বলেছি। নামে বীর না, কিন্তু উনি নিজের বইতে নিজের নাম বীর লিখেছেন। আমরা ছোটবেলায় জানতাম লোকে যারা বড় বলে বড় সেই হয়। তাহলে আরএসএস এর পরম পূজ্য পাদ যিনি নায়ক, তিনি নিজেকে বীর বলে সম্বোধন করলেন, আর তার মুচলেখায় তিনি লিখলেন, সেই মুচলেখার কাগজটা পার্লামেন্টে প্লেস করেছে সীতারামেশ্বরী, যে আমি যদি আমাকে জেল থেকে মুক্ত করে দাও, তাহলে আমি আর জীবনে কোনোদিন আজাদি শব্দটা ব্যবহার করব না, লিখব না, মুক্তি কথাটা উচ্চারণ করব না, স্বাধীনতা কথাটা বলবো না, এবং আমাদের যুব সমাজ যাতে কেউ ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার পতাকা তুলে না নেয়, তার জন্য আমি তাদেরকে মোটিভেট করব। তা স্বাভাবিক, তার যারা উত্তরসূরি হবে তাদের কাছে আজাদি শব্দটা তো খারাপ লাগবে। সেটা না হয় বুঝলাম বিজেপি আরএসএস, কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের লোকজনকে জিজ্ঞেস করি, তোমাদের বাপু চেলা হতে গিয়ে আরএসএস এর এই দুর্দশা কেন হলো যে ওরা যখন আজাদি নিয়ে আপত্তি করেছে তোমাদের আজাদিতে আপত্তি হয়ে যাচ্ছে? এই হয়। हिंदी में बोलता है ना, खरबूजा को देख के खरबूजा रंग बदलता है, तो रंग पाल्टा है, ढंग पाल्टा है। কারণ সীতারামেশ্বরী একজন সুলেখক ছিলেন। তার লেখা বই, তার লেখা আর্টিকেল বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, লাইব্রেরিতে চর্চা হবে যে সমাজকে কিভাবে বোঝা গেছে মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিকোণ থেকে। তিনি অর্থনীতি ছাত্র ছিলেন, অর্থনীতি ভালো বুঝতেন। এই যে ও বলছিল পুঁজিবাদী ব্যবস্থা, নব্য উদারবাদ, শোষণের যে মাত্রা বাড়ছে, হি ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট যে লেখনী ধরল এবং বলল নিওলিবারাল ইকোনমিক পলিসি নিয়ে। ক্রোনি ক্যাপিটালিজম, এটা তার লেখনীর মধ্য দিয়ে মানুষ জানেন যে কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। খুব বড় পুঁজিবাদের বিকাশ হচ্ছে না, কল কারখানা গড়ে উঠবে, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, তা নয়, ক্রোনি ক্যাপিটালিজম। সেখানে দাঁড়িয়ে রাজনীতির কে ব্যবহার করে, রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ হয়ে কিভাবে আমাদের সম্পদ লুট করবে। আমাদের কল কারখানা শুধু নয়, আমাদের শেয়ার বাজার শুধু নয়, আমাদের ব্যাংক ইন্স্যুরেন্স শুধু নয়, আমাদের খনি, আমাদের জমি, আমাদের ঝর্ণা, আমাদের নদী, আমাদের খাল, বিল, পুকুর, শুধু নদীর জল নয়, নদীর বালি পর্যন্ত ছাড়া। ক্রোনি ক্যাপিটালিজম, আজকে আমরা তার সাক্ষী হচ্ছি। আবার অন্যদিকে আমি আমার একটা লেখায় লিখলাম, সাধারণ লেখা বলি না, আমি ভেবেছিলাম অনেক সমালোচনা হবে, কিন্তু দেখলাম লোকের প্রশংসা করলো যে একজন কসমোপলিটন কমিউনিস্ট। এই যে আমরা বলি না, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। স্বাধীনতা আন্দোলন থেকে আমরা বেরিয়েছি, আমাদের খাদ্য আলাদা, পোশাক আলাদা, ভাষা আলাদা, জল আলাদা, পরিবেশ আলাদা, তো তার আমরা সবাই এক। রবীন্দ্রনাথের ভাষায় মহামানবের স্বাগত তীরে। সীতারাম শুধু বক্তৃতা বা লেখনীতে নয়, তার জীবনে গোটা জীবৎকাল ধরে সেটাকে প্রমাণ করেছে। হি রিপ্রেজেন্টেড দ্যাট ডাইভার্সিটি, এই যে বহুত্ববাদ, मल्टीकल्चरलिज्म, प्लुरलिज्म, हिंदी में कहता है मिश्र संस्कृति, उर्दू में बोले मुस्तहका तहजीब,
আমাদের গান বলুন, আমাদের খাদ্য বলুন, আমাদের পোশাক বলুন, আমাদের ভাষা বলুন, কেউ বলতে পারবে না একদম পুরো চারপোয়া আর্য। বিবেকানন্দ বলে গেছেন, বলা যায় না, সব মেশানো, মিশ্র সংস্কৃতি হয়েছে। অথচ সেখানে 90-এর দশকের গোড়া থেকে আরএসএস বলল, তেল লাগাও ডাবার কা, নাম মিটাও বাবার কা। কার বিজ্ঞাপন দিচ্ছে? কেন? সীতারাম ইয়েচুরি এই সাম্প্রদায়িকতার বিপদ, এবং এটা নেহাত একটা মন্দির মসজিদের ব্যাপার না। অনেকে মনে করেছিল মধ্যে একটু করসেবা হবে, একটু কীর্তন হবে, একটু ভজন হবে, এরভাবে শুরু হয় না। ভজনদের কথা বলছি না, কিন্তু একজন কমিউনিস্ট হিসেবে, একজন মার্ক্সবাদী হিসেবে সে সুরটা ধরতে পেরেছিল। এখন তো মুখরা হচ্ছে আসলে কি হতে চায়। গানে যেরকম হয় না, প্রথমে আলাপ হয়, তারপরে ঝালাপ আলাপ, ক্লাসিক্যাল মিউজিকে যেরকম হয়, তাহলে সাম্প্রদায়িক শক্তি এইভাবে প্রথমে একটু নরম সেইভাবে পেশ করে নিজেকে, তারপরে ধাপে ধাপে গরম হয়, তখন তার সব বেরোতে আসে। এই জন্য যখন বাজপেয়ী সরকার হলো, সীতারাম ইয়েচুরি বলল হিডেন এজেন্ডা, তখন তো এইসব আসেনি সামনে এত কিছু। তখন তো মমতা ব্যানার্জি বলেন, হ্যাঁ বাজপেয়ী খুব ভালো লোক, মালপোয়া খাওয়াতে হবে, তাকে বাড়িতে রাখতে হবে, মায়ের সঙ্গে আলাপ করে দিতে হবে, আর তার সঙ্গে মন্ত্রিসভায় যেতে হবে। তাহলে এখন রাজনীতিবিদ মানে, লিডার মানে হাওয়ায় ভেসে যাও। লিডার মানে, নেতা মানে সে আগামী 10 বছর, 20 বছর, 25 বছর এই সমাজ, অর্থনীতি, রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে একটা সম্যক ধারণা। সবটা ঠিক হবে এমন কোনো কথা নেই। তো তার জন্য তার ইতিহাস বোধ দরকার, ইতিহাস চর্চা দরকার। সে অর্থনীতি ছাত্র, কিন্তু ইতিহাস পড়েছে। স্বাধীনতা আন্দোলন শুধু স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নয়, শুধু আমাদের দেশের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের ইতিহাস নয়, দেশের বিভিন্ন প্রান্তের ইতিহাস নয়, গোটা বিশ্বব্যাপী যে বৈপ্লবিক কর্মকাণ্ড, যে স্বাধীনতা আন্দোলন, মুক্তিকামী জনগণের যে লড়াই, সেই লড়াই থেকে সে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছে। তারপরে মার্ক্সবাদী দান্দিক দৃষ্টিকোণ থেকে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। এই জন্যই হোয়াটস কামিং অ্যাহেড, কি আসতে চলেছে সেই সম্পর্কে সে শুধু পূর্বাভাস দেয়নি। মার্ক্স যেমন বলেছেন, দার্শনিকরা ব্যাখ্যা করে গেছে অনেক, কিন্তু আসলে তাকে প্রয়োগ করতে হবে, পরিবর্তনটা আনতে হবে, এবং সে সেই চেষ্টা করেছে। তবেই এই বৃহত্তর ঐক্য, যেটা আবার বলার সময় বলছিল, বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। তাহলে একদিকে যেমন সিপিআইএমকে, পার্টিকে মজবুত করা, তাকে মতাদর্শগত দিক থেকে আরো ক্ষুরোধার করা, তার নিজের শানিত বুদ্ধি দিয়ে, লেখনী দিয়ে, সংগঠন শক্তি দিয়ে, আবার তার সঙ্গে সঙ্গে বামপন্থীদেরকে একযোগে নিয়ে আসা, একসঙ্গে নিয়ে আসা। আজকে যদি সীতারামকে শ্রদ্ধা দিতে হয়, তাহলে আমাদের এই বৃহত্তর বাম ঐক্যকে আরো বেশি মজবুত করে গড়ে তুলতে হবে। সে কাজেই শপথ নিতে হবে। বামপন্থীরা যদি এক কাজটা হয়, তাহলে এই যে লুটপাট দেখছেন, এই যে দাঙ্গা হাঙ্গামা দেখছেন, এই যে গোটা দেশব্যাপী যে দক্ষিণপন্থার উত্থান দেখছেন, গোটা বিশ্বব্যাপী যে দক্ষিণপন্থার উত্থান দেখছেন, যার ফল আমরা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি। আপাত সাইনবোর্ড পাল্টে আরএসএস তার যে রাজনীতি এখানে করে যাচ্ছে, যা যা উত্তর ভারতে হয়েছে, পশ্চিম ভারতে হয়েছে, সবই আমাদের এখানে হচ্ছে। আরজিকর নিয়ে গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ, বিরত মহিলারা, বিরত অল্প বয়সীরা, শুধু বামপন্থী নয় তো, এই যে বৃহত্তর জনগণ, তার নাম নেন, গণ অভ্যুত্থানের মতো হচ্ছে, গণজাগরণ হল। তাহলে এইখানে যখন আমরা বলি বামপন্থী আর দক্ষিণপন্থী, এখানে হচ্ছে দৃষ্টিভঙ্গির তফাৎ। দক্ষিণপন্থী দৃষ্টিভঙ্গি হলে বলবে, মেয়েটা কেন এরকম পোশাক করলো, মেয়েটা কেন রাতের বেলা একা গেল, ওই যে মমতা বললো নতুন আইন করে দেবো, মেয়েরা একা ডিউটি করবে না, সঙ্গে একজনকে দিতে হবে। কেন তো রাত্রে টেলিভিশন দেখছিল? প্রতিদিন আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের সংস্কারে এগুলোকে নিয়ে আসা হয়। আর বামপন্থীরা বলবে যে না, মেয়েদের অধিকার আছে তার নিজের মতো জীবনকে। রবীন্দ্রনাথের ভাষায়, কেন তাকে আপন ভাগ্য অধিকার দেবে না? আর আজকে পশ্চিমবঙ্গে এই যে ভাবধারা, সেটা নতুন পুনর্জন্ম হচ্ছে।
আর এটা দক্ষিণপন্থীরা ভয় পেয়েছে, ওরা আশঙ্কা, ওদের আতঙ্ক। যখন আমরা আরজিকর নিয়ে জুনিয়র ডাক্তাররা এখন অনশনে বসেছে, উনি বলছেন চলো উৎসবের মেতে পড়ো সবাই। কালকে জয়নগরে দেখলেন আপনারা কুলতলিতে, আসছি যখন তখন শুনলাম নিউ টাউনে ওখানে যাত্রাগাছিতে, আবার একটু পরে শুনলাম পটাশপুর। কি হচ্ছে? মহামারী। আসলে গত 12 বছর 13 বছর ধরে এই যে অন্যায়টাকে জাকিয়ে বাঁচানোর ব্যবস্থা করা হয়েছে, সবকিছুকে গা সওয়া করার চেষ্টা করা হয়েছে, সামান্য ঘটনা, সাজানো ঘটনা। পুলিশের যে ইনভেস্টিগেটিভ যে অ্যাকিউমেন্ট, তদন্ত করার যে গুণাবলী, সেসব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। ঘটনা হলেই নবান্ন থেকে বলে দেওয়া হচ্ছে এটা হয়েছে, আর পুলিশ সেরকম এফআইআর করবে, সেরকম প্রমাণ করবে, সে কান্দনী হোক, সে পাকসাক্কাস হোক। আর সেখানে যদি দময়ন্তী সেনের মতো কোনো পুলিশ অফিসার বলে যে না ধর্ষণ হয়েছে, তাহলে তাকে বদলি করে দেওয়া। ময়নাতদন্তের ডাক্তার যেমনটা ম্যাডাম চাইছেন তেমনটা লিখতে হবে, নাহলে তাকে বদলি করে দেবে। এটাই তো থ্রেড কালচার। 5 তারিখে দেখেছেন আরজিকর হাসপাতালের এখন কোনো পরিবর্তন হয়নি, শুধু মানুষ রাস্তায় নেমেছেন। আরজিকরের স্পেশাল কাউন্সিল মিটিং ডেকে কলেজের সিদ্ধান্ত করেছে, তাতে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1A, B, ক্যাটাগরি 2 এরকম নানা রকমের লিস্ট করেছে। প্রতিদিন আমাদের পাড়ায়, মহল্লায়, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, কারখানায়, সরকারি দপ্তরে যেগুলো আপনারা ভোগ করছেন তার একটা স্যাম্পল লিস্ট আছে যে কি কি করেছিল থ্রেড কালচারের নাম করে। কিভাবে যৌন নির্যাতন, কিভাবে র্যাগিং, কিভাবে পাস করার জন্য টাকা, ভর্তির জন্য টাকা, কিভাবে তোলাবাজি, মেডিকেল কলেজ লিস্ট করে দিয়েছে। আমাদের কাছে শিক্ষণীয় যে টিএমসিপির নাম করে কি করা হয়েছে, কি করা হচ্ছে। আজকে আরজিকর নিয়ে আমাদের চেতনায় আঘাত করেছে। প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটছে। আর ওরা মনে করলো এই তো ওপেন অ্যান্ড শাট কেস, একজন সঞ্জয় রায়কে পাওয়া গেছে, সিভিক ভলেন্টিয়ারকে, এটাকে ফাঁসি দিয়ে দেয়। বললেন না 3 দিনে, আর তারপরে তো ভাইকে বললো একেবারে এনকাউন্টার করে মেরে দাও। আর আমরা বললাম একটু তদন্ত করে সত্যটাকে জানতে হবে, গভীরে যেতে হবে। পুলিশ কমিশনারকে দিয়ে প্রথম থেকেই সবটা লোপাট করার চেষ্টা করা হলো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর। আর এই জন্যই উনি বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো। এই জন্যই বলেছিলেন লাল ঝান্ডা থাকবে না, পার্টি অফিস থাকবে না, স্ট্রাইক করতে পারবে না, মিছিল দিতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, স্লোগান দিতে পারবে না। কারণ তিনি সবচেয়ে ভালো করে জানতেন যে তিনি অন্যায় করবেন, তিনি অন্যায়কে প্রতিষ্ঠা দেবেন। আর তাহলে লাল ঝান্ডায় থাকে, তাহলে প্রতিবাদ করবে, রাস্তায় নামবে, তাহলে সেই প্রতিবাদের ভাষা কেড়ে নিতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য নেতা ছিলেন, যা হলো সেটা আপনারা সব জানেন, আমি আর বিবরণ দেব না। কিন্তু উনি 2011 সালে বলেছিলেন যে অপরাধীদের বুকের পাটা বেড়ে গেল, তারা মনে করছে তাদের সরকারের। তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন 10-12 বছর পরে মানুষ বুঝতে পারবে কি ঘটেছে। ওই যে উনি কোনো হাত দেখতেন না, জ্যোতিষী ছিলেন না, রাজনৈতিক বোধ, তার রাজনৈতিক শিক্ষা, তার অভিজ্ঞতা, এবং যেদিকে দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি দক্ষিণ পন্থার উত্থানের জন্য তাদের দরকার ছিল, এদেশে দক্ষিণ পন্থার উত্থানের জন্য, ফ্যাসিবাদ কায়েম করার জন্য বামপন্থীদের সংকুচিত করতে হবে। আর এখানে বিজেপি আর তৃণমূলের মিল। তাহলে বামপন্থীদের সংকুচিত করতে হয় তো সিপিআইএমকে সাহায্য করতে হবে। যেখানে সিপিআইএম আছে সেখানে তো বামফ্রন্ট, সে কেরালায় হোক, ত্রিপুরায় হোক, আর পশ্চিমবঙ্গে হোক। যেখানে সিপিআইএম শক্তিধর নয় সেখানে অন্য বাম দলগুলো থাকলেও কোনো বাম ফ্রন্ট নেই, কোনো বাম গণতান্ত্রিক ফ্রন্ট নেই। তাহলে বামদেরকে এক জায়গায় করার জন্য গ্লু, সিমেন্ট শুধু সিপিআইএম। তাহলে মনে করলো সিপিআইএমটাকে শেষ করতে হবে। আর আজকে দাঁড়িয়ে আমরা বলছি শুধু বাম নয়, বামের বাইরেও যারা আছে, শুধু বাম ফ্রন্ট নয়,
ব্যক্তি, গোষ্ঠী, দল, সংগঠন, যারাই দেশকে ভালোবাসেন, যারাই মানুষকে ভালোবাসেন, যারা এই দক্ষিণপন্থার বিপদটা বুঝতে পারছেন, তাদের সবাইকে এক কাজটা করতে হবে। কমরেড সীতারাম এই কাজটা দক্ষতার সঙ্গে করার চেষ্টা করেছিলেন। আমাদের অনেক কথা বুঝতে পারেনি। ওই যে ব্যক্তিগতভাবে দেখা হয়, কে কার সঙ্গে চা খেতে গেল, কার সঙ্গে গিয়ে দাঁড়িয়ে গেল, মঞ্চে কে গেল, এগুলো ক্ষুদ্রতা। কমরেড সীতারাম একজন কমিউনিস্টের যে বিশাল হৃদয় লাগে, সেই হৃদয়টা ছিল, যেটা বোঝ করছে, সেটা শত বাধা বিপত্তি সত্ত্বেও সেটাকে সে লাগু করার জন্য প্রয়াস চালিয়েছে। আমাদের পার্টিকে ইকুইপ করেছে, বামপন্থীদেরকে শক্তিধর করেছে, এবং তারপরে বৃহত্তর সমাবেশ তারা ঘটানোর চেষ্টা করেছে। একজন লিডারকে শ্রদ্ধা জানাতে হলে এর চেয়ে বেশি কথা কি বলা যায়? আমি কসমোপলিটন এই জন্যই বললাম যে বলে একটা জিনিস, কিন্তু এই যে বহুত্ববাদকে বিশ্বাস করা এবং তাকে আচরণে নিয়ে আসা। আমি অনেক সিরিয়াস